চ্যাপ্টারের সম্বন্ধে আমি আজ ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। আলো কি নিজে দৃশ্য, অন্ধকার কাকে বলে, আলোর উৎস, ঠিক আছে, আলোর মাধ্যম, সম্পূর্ণভাবে আলোচনার মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে বলবো এবং সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে, তাই প্রত্যেকটি অংশ ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। আলো চ্যাপ্টারটি সম্পূর্ণভাবে কভার করা আছে এবং কী কী প্রশ্ন হতে পারে সেটা নিয়েও আলোচনা করব এবং ছবির মাধ্যমে কীভাবে সংজ্ঞাগুলি তোমরা সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আর হায়ার এডুকেশনে উঁচু ক্লাসে অসুবিধা হবে না। ঠিক আছে। আলো কি? আলো হচ্ছে এক ধরনের শক্তি যা কোনো বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে বস্তুটিকে আমরা দেখতে পাই। ঠিক আছে। আলো কি নিজে দৃশ্য? না, আলো নিজে অদৃশ্য। ঠিক আছে, মানে শুধুমাত্র বস্তুটিতে পড়লে আলো সেই বস্তুটিকে আমরা দেখতে পাই, তার জন্য আলোকে শক্তি বলা হয়। এটি নিজে দৃশ্য নয়, নিজে অদৃশ্য। অন্ধকার কাকে বলে? আলোর অভাবকে অন্ধকার বলে। ঠিক আছে, আলো না থাকলে সে জায়গায় অন্ধকার সৃষ্টি হয়, আলোর অভাবকে তাই অন্ধকার বলে। তারপরে চলে আসছি আমরা, আলোর উৎস কাকে বলে? যে সকল বস্তু আলো বিকিরণ করে তাকে আলোর উৎস বলে, যেমন সূর্য, নক্ষত্র। আলোর উৎস কয় প্রকার ও কী কী? আলোর উৎস দুই প্রকার, যথা সপ্রভ উৎস ও নিষ্প্রভ উৎস। ঠিক আছে, সপ্রভ উৎস ও নিষ্প্রভ উৎস। তাহলে জানা যাক যে সপ্রভ উৎস কাকে বলে, উদাহরণ কী হবে, নিষ্প্রভ উৎস কাকে বলে, উদাহরণ কী হবে। ঠিক আছে, চলে আসছে আমরা পরের স্লাইডে। সপ্রভ উৎস, যে সকল বস্তু নিজেই উৎস থেকে তথা আলো বিকিরণ করে, যে সকল বস্তু নিজের উৎস থেকে আলো বিকিরণ করে তাকে সপ্রভ উৎস বলে। যেমন পৃথিবীতে আলোর প্রধান উৎস হচ্ছে সূর্য, সূর্য হচ্ছে আলোর সপ্রভ উৎস। নক্ষত্র, জ্বলন্ত বাতি, বৈদ্যুতিক বাতি ইত্যাদি হচ্ছে সবই হচ্ছে সপ্রভ বস্তু। আগের ছবিতে আমরা দেখালাম, এই যে ছবিগুলি দেওয়া আছে বেশিরভাগটা সপ্রভ উৎস। ঠিক আছে, লাইট, টর্চ লাইট, মোমবাতি, সূর্য, নক্ষত্র সবই হচ্ছে আলোর সপ্রভ উৎস। চলে আসছি আমরা নিষ্প্রভ উৎসতে। যে সকল বস্তুর নিজস্ব আলো নেই, যারা সপ্রভ বস্তুর আলোয় দৃশ্যমান হয়ে আলো বিকিরণ করে তাদের নিষ্প্রভ বস্তু বলে। যেমন পৃথিবীতে অধিকাংশ বস্তুই নিষ্প্রভ বস্তু, চাঁদ, টেবিল, বই, কাঠ, মাটি, গাছপালা ইত্যাদি নিষ্প্রভ বস্তু। মানে যাদের আলো নেই, সপ্রভ বস্তুর আলোয় কিন্তু তারা আলোকিত হয়, তারাই হচ্ছে নিষ্প্রভ বস্তু। সপ্রভ বস্তুর আলো যখনই নিষ্প্রভ বস্তুর উপরে পড়ে তখন নিষ্প্রভ বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখনই আমরা ওই নিষ্প্রভ বস্তুগুলিকে দেখতে পাই। নিষ্প্রভ বস্তুগুলিকে দেখতে পাবো না যদি সপ্রভ বস্তু দ্বারা আলোকিত না হয়। তাই এখানে একটা উদাহরণ পেয়েছি আমরা, ছবিতে আমরা দেখি চাঁদ, শেষের ছবি দেওয়া আছে, চাঁদ দেওয়া আছে। ঠিক আছে, চাঁদকে কি নিষ্প্রভ বস্তু বলা হয়? কেন নিষ্প্রভ বস্তু বলা হয় চাঁদকে? চাঁদের তো আমরা চাঁদকে দেখতে পাই, যে চাঁদ অনেক সময় পূর্ণিমা রাতে, অনেক সময় জ্যোৎস্না দেখা যায়, চাঁদের আলো দেখা যায়, কিন্তু সেটা কি চাঁদের আসলে আলো? না, চাঁদ হচ্ছে একটি নিষ্প্রভ বস্তু, কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লে চাঁদ সেই আলো চারিদিকে বিকিরণ করে। চাঁদের ন্যায় বিভিন্ন গ্রহ, উপগ্রহ, বিভিন্ন জ্যোতিষ্ক যাদের নিজস্ব আলো নেই তারা সবাই নিষ্প্রভ বস্তু। ঠিক আছে, সবাই হচ্ছে নিষ্প্রভ বস্তু উদাহরণ। এবং চাঁদকেও তাই তার জন্যে বলা হয় নিষ্প্রভ বস্তু, চাঁদ কিন্তু সপ্রভ বস্তু নয়। তারপরে চলে আসছি আলোর বিন্দু উৎস বা বিন্দু প্রভব। বিন্দু প্রভব বা বিন্দু উৎস, কোনো জ্যামিতিক উৎসকে যদি আলোর বিন্দু হিসাবে ধরা হয়, মানে কোনো উৎসকে যদি জ্যামিতিক বিন্দু হিসাবে ধরা হয় তবে তাকে আলোর বিন্দু উৎস বলে। প্রথমেই জানা দরকার যে বিন্দু কাকে বলে। জ্যামিতিতে বিন্দু কথাটি আছে, বিন্দু কথাটি আমরা পেয়েছি যে বিন্দু কাকে বলে, ক্লাস 4-5 ছিল যে বিন্দু কাকে বলে, যার কেবলমাত্র দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নেই, কেবলমাত্র অবস্থান আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তাহলে সপ্রভ বস্তুর প্রত্যেক বিন্দু থেকে চারিদিকে আলো বিকীর্ণ হয়, কিন্তু আলোচনার সুবিধার জন্য এই আলোক বিজ্ঞানে কোনো ক্ষেত্রে আলোক উৎসকে একটি জ্যামিতিক বিন্দু হিসাবে কল্পনা করা হয়, তাকে বিন্দু উৎস বা প্রভব বলে। বাস্তব ক্ষেত্রে বিন্দু উৎসের কোনো অস্তিত্ব নেই। বহু দূরে থাকার জন্য সূর্য, নক্ষত্রগুলিকে বিন্দু উৎস হিসাবে কল্পনা করা হয়। সূর্য অনেক দূরে থাকার জন্য, নক্ষত্র থাকার জন্য কিন্তু সেগুলোকে বিন্দু হিসেবে ধরা হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেগুলোকে বিন্দু নয়, সেগুলো আকারে কিন্তু অনেক বড়। ঠিক আছে, ছবিটা দেওয়া রয়েছে বিন্দু উৎস বা বিন্দু প্রভব, সংজ্ঞাটি লিখে ছবিটি কিন্তু এঁকে
বোঝাতে হবে। সবসময় ছবির মাধ্যমে কিন্তু এগুলো বোঝার চেষ্টা করতে হবে এবং চিত্রটা কিন্তু পরীক্ষায় পড়লে কিন্তু অবশ্যই ছবি এঁকে দেখাতে হবে। তারপরে চলে আসছি আলোক মাধ্যম। আলোক মাধ্যম কাকে বলে? আলো যে মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে তাকে আলোক মাধ্যম বলে। অপটিক্যাল মিডিয়াম, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে। আলোর বিস্তারের জন্য বাস্তব মাধ্যমের প্রয়োজন নাও হতে পারে। ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের উপরে যে মহাশূন্য রয়েছে তার ভিতর দিয়ে সূর্য বা নক্ষত্রের আলো অবাধ গতিতে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। আলোক মাধ্যমের প্রকারভেদ তিন ভাগে ভাগ করা হয়: স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, তিন ভাগে ভাগ করা হয়: স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, এরপরে জানতে হবে স্বচ্ছ মাধ্যম কাকে বলে, উদাহরণ, ঈষৎ স্বচ্ছ মাধ্যম বিস্তারিত জানতে হবে এবং অস্বচ্ছ মাধ্যম সম্বন্ধেও জানতে হবে। ঠিক আছে, চলে আসছি আমরা স্বচ্ছ মাধ্যম কাকে বলে। যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাদের স্বচ্ছ মাধ্যম বলে, যেমন শূন্যস্থান, কাঁচ, বিশুদ্ধ জল, বায়ু ইত্যাদি হলো আলোকের স্বচ্ছ মাধ্যম। এইসব মাধ্যমে আলো প্রতি সামান্য পরিমাণে শোষিত হয়। ঠিক আছে, আলোটা কিছু পরিমাণ শোষিত হয় এবং সহজে কিন্তু চলাচল করতে পারে। তাই বায়ু, বিশুদ্ধ জল, কাঁচ, শূন্যস্থান এগুলিকে সবই আলোর স্বচ্ছ মাধ্যম হিসাবে ধরা হয়। তারপরে চলে আসছি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাদের ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে, যেমন তৈলাক্ত কাগজ, ঘষা কাচ, রঙিন কাচ ইত্যাদি। এইগুলি যে সবই হচ্ছে আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম, মানে আংশিকভাবে কিছুটা যেতে পারে, কিছুটা কিন্তু যেতে পারে না। ঠিক আছে, তারপরে চলে আসছি অস্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের মধ্য দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ মাধ্যম বলে, যেমন ধাতু, কাঠ, পাথর, কয়লা, মাটি ইত্যাদি হচ্ছে আলোর অস্বচ্ছ মাধ্যম। তারপরে চলে আসছি আলোক রশ্মিগুচ্ছ, লাইট রে। কয়েকটি আলোক রশ্মিগুচ্ছ একসঙ্গে থেকে যে গুচ্ছ গঠন করে তাকে আলোক রশ্মিগুচ্ছ বলে। একটি আলোক রশ্মিগুচ্ছকে অসংখ্য রশ্মির সমষ্টি হিসাবে কিন্তু কল্পনা করা হয়। ঠিক আছে, তিনটি ভাগে ভাগ করা হয়: সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আর হচ্ছে অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এরপরে জানতে হবে যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে এবং অপসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে, তার উদাহরণ জানতে হবে। প্রথমে জানছি আমরা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছের উদাহরণ জানতে হবে। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পড়তে গেলে আগে জানতে হবে যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে। তার মধ্যে ছবিটি দিয়ে সংজ্ঞাটি লিখে ছবিটি কিন্তু আঁকতে হবে। আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি যদি পরস্পর সমান্তরাল হয় তবে রশ্মিগুচ্ছগুলিকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে। সমান্তরাল কথাটা আছে অনেক জায়গায়, প্রথম থেকেই তোমরা অঙ্কতে পড়ছো। সমান্তরাল সরলরেখা, দুটি সরলরেখা যখন সমদূরত্ব বজায় রেখে চলবে, দূরত্বটা কিন্তু সব জায়গায় সমান হবে, তখন তাকে বলবো সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তাহলে রশ্মিগুচ্ছগুলো যদি সমান্তরাল হয় তখন সেই রশ্মিগুচ্ছকে বলবো সমান্তরাল রশ্মিগুচ্ছ। অনেক দূর থেকে আসা কোনো আলোকউৎস থেকে আগত রশ্মিগুচ্ছগুলিকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে ধরে নেওয়া হয়। সূর্য এবং অন্যান্য নক্ষত্র থেকে আগত রশ্মিগুচ্ছ হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু সমান্তরাল রশ্মিগুচ্ছ আছে। ছবিটি এঁকে নিচে কিন্তু সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ লিখে দিতে, সংজ্ঞাটি লিখে ছবিটি এঁকে নিচে কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসছি আমরা অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে? আসছি আমরা অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। ঠিক আছে, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে? যদি কোনো আলোক রশ্মিগুচ্ছে রশ্মিগুলি আলোর গতির কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হতে চায়, মানে বিভিন্ন রশ্মিগুচ্ছগুলো একটা জায়গায় মিলিত হতে চায়, তখন ওই রশ্মিগুচ্ছগুলিকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে। যেমন উত্তর লেন্সের মাধ্যম চারিপাশের মাধ্যম অপেক্ষা বেশি ঘনতর হয়। চারিপাশের মাধ্যম অপেক্ষা উত্তর লেন্সের মাধ্যমটা কিন্তু বেশি ঘন হয়। একগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ ওই লেন্স দিয়ে প্রতিসরিত হওয়ার পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, মানে বিভিন্ন জায়গা থেকে আলো এসে একটা জায়গাতে বা একটা বিন্দুতে কিন্তু মিলিত হতে চায়, তখন তাকে বলবো আমরা অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। অবশ্যই সংজ্ঞাটি লিখে সেই ছবিটি এঁকে নিচে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসছি অপসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে। অপসারক আলোক রশ্মিগুচ্ছ বলতে কি বোঝো? যদি কোনো আলোর আলোক রশ্মিগুলি এমন হয় যে কোনোটা
তারা নির্দিষ্ট কোনো বিন্দু থেকে নির্গত হয়। নির্দিষ্ট কোনো বিন্দু থেকে নির্গত হচ্ছে, রশ্মিগুলো আলোর গতির পরস্পর থেকে দূরে সরে যায়, তবে সেই রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছ বলে। ঠিক আছে, সেই রশ্মিগুচ্ছকে বলে অপসারী রশ্মিগুচ্ছ। যে কোনো আলোক উৎস থেকে বিকীর্ণ আলো রশ্মিগুলো সর্বদা অপসারী রশ্মিগুচ্ছ হয়। মানে যে কোনো আলো উৎস থেকে, সূর্য একটা যেমন আলোক বিন্দু বা আলোক উৎস, সেখান থেকে সবসময় অপসারী আলোক রশ্মির সৃষ্টি হয়। কেবলমাত্র উত্তল লেন্সের ক্ষেত্রে হবে অভিসারী, বাকি সব ক্ষেত্রে যেমন যে কোনো আলোক উৎস থেকে, যেমন একটা মোমবাতি থেকে, সেগুলো সব হবে অপসারী আলোক রশ্মিগুচ্ছের উদাহরণ। তাহলে ছবিটি এঁকে, সংজ্ঞাটি লিখে ছবিটি এঁকে নিচে নাম দিয়ে দিতে হবে। তারপরে চলে আসছি আমরা আলোক রশ্মির সরল রৈখিক গতি। ঠিক আছে, আলোক রশ্মির সরল রৈখিক গতি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে, সমসত্ব স্বচ্ছ মাধ্যম মানে যে মাধ্যমের আলো সহজেই চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে। আলোক রশ্মি সর্বদা সরল রেখায় চলে। যে কোনো সমস্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো রশ্মি সরল রেখায় চলে, একে আলোর সরল রৈখিক গতি বলে। কিন্তু কোনো অভিমুখের সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু রাখা হয়, অস্বচ্ছ বস্তু মানে যেগুলোতে আলো যেতে পারে না, যেমন একটা দেওয়াল, কাঁচ, ঠিক আছে, ঘষা কাঁচ, সেটা হচ্ছে মানে স্বচ্ছ, বা দেওয়াল বা কাঠ বা কোনো কিছু প্লাস্টিকের, ধাতু ইত্যাদি, যেগুলো আলো যেতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, সেই বস্তুর পিছনে দেওয়ালে বা পর্দায় বস্তুকে ছায়া দেখা যায়। নিম্নের এই পরীক্ষার সাহায্যে সেটা প্রমাণ করা যায় যে আলো সরলরেখায় চলে। আলোর যে সরলরৈখিক গতি বা আলোর সরলরৈখিক গতি কাকে বলে, তো এটা পরীক্ষার মাধ্যমে একটা দেখানো হয়েছে, কার্ডবোর্ড ও মোমবাতির পরীক্ষা। দেখো, সমতল পৃষ্ঠযুক্ত এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটি কার্ডবোর্ডকে স্ট্যান্ডের সাহায্যে একটি টেবিলের উপর বসানো হলো। ঠিক আছে, ছবিটা আমি আগে দেখিয়ে নিই। এইটি হচ্ছে তিনটি কার্ডবোর্ড। ঠিক আছে, সমান উচ্চতা বিশিষ্ট কিন্তু কার্ডবোর্ডগুলো নিতে হবে। ঠিক আছে, এই বোর্ডগুলো কিন্তু সমান উচ্চতায় রাখতে হবে। এই ছবিটি পুরোপুরি এক্সপ্লেন করছি, আমি পুরোপুরি বর্ণনা করছি। এই পরীক্ষার মাধ্যমে যে আরও সরলরৈখিক গতিটা কিন্তু বোঝাতে হবে। ঠিক আছে, কার্ডবোর্ড তিনটির মাঝখানে একই উচ্চতায় একটি করে সরু ফুটো আছে। মানে একই উচ্চতায় একটি করে কিন্তু প্রত্যেকটি উচ্চতায়, মানে সমান উচ্চতায় কিন্তু ফুটো আছে, মানে একটা লেভেলেই কিন্তু এই ফুটোগুলো করা আছে। ঠিক আছে, যে ফুটোগুলো দেখতে আলো রশ্মি আছে এ বি সি, প্রত্যেকটা কিন্তু একই সমান্তরালে আছে, কোনোভাবেই কিন্তু নির্দিষ্ট বেঁকে নেই। তারপরে চলে আসছি আমরা, এই কার্ডবোর্ড তিনটিকে এমনভাবে রাখা হলো যারা সরলরেখায় চলে, মানে আলোটা সরলরেখায় চলে, তার জন্য একই উচ্চতায় ফুটোগুলো করা হয়েছে। এবার একটি শিখাযুক্ত মোমবাতিকে কার্ডবোর্ডের গুলো এমনভাবে রাখা হয় যাতে কার্ডবোর্ডের ছিদ্র তিনটি মোমবাতির শিখার সঙ্গে একই সরলরেখায় চলে। মানে মোমবাতিটিকে এমনভাবে রাখা হবে যাতে ছিদ্রটি একই সরলরেখায় চলে, মানে মোমবাতি থেকে ছিদ্রটা সমান্তরালে যেন থাকে। একটা প্রথমটা যদি সমান্তরালে থাকে, প্রত্যেকটা কিন্তু সমান্তরালে থাকবে। ঠিক আছে, ছিদ্র তিনটি শিখার সঙ্গে একই সরলরেখায় থাকে। তারপরে চলে আসছি আমরা পর্যবেক্ষণে। কি দেখা যাবে, কার্ডবোর্ডগুলো যেদিকে মোমবাতি আছে তার বিপরীত দিক দিকে ছিদ্র বরাবর তাকালে শিখাটিকে দেখা যাবে, মানে যে চোখটি দেখা যাচ্ছে এখান থেকে, যদি এই তৃতীয় যে কার্ডবোর্ডটা রয়েছে সেই বোর্ডটা থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই মোমবাতিটিকে দেখতে পাওয়া যাবে। এই অবস্থায় মাঝের কার্ডবোর্ডটিকে উপর নিচে বা পাশে সরালে কিন্তু শিখাটিকে দেখা যাবে না। যদি একটা কার্ডবোর্ডকে সরিয়ে নেওয়া হয়, মাঝেরটিকে যদি কোনোভাবে উপর নিচে করে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে না, কারণ মোমবাতি থেকে নির্গত আলোকরশ্মিগুচ্ছ মাঝের কার্ডবোর্ড দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ায় আলোকরশ্মি চোখে এসে পৌঁছতে পারে না। মাঝের কার্ডবোর্ড যদি বাধাপ্রাপ্ত হয়, প্রথম থেকে যখন সরলরেখায় যখন যেতে পারবে না, তখন আর দেখতে পাওয়া যাবে না। এর দ্বারা সিদ্ধান্ত কী হবে, এর দ্বারা এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত করা যায় যে আলোক রশ্মি সরলরেখায় চলে। ঠিক আছে, তারপরে চলে আসছি ছায়া। কোনো ছায়া কাকে বলে, কোনো আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ওই বস্তুটির পেছনে যে অন্ধকারাচ্ছন্ন স্থানের সৃষ্টি হয় তাকে ওই অস্বচ্ছ বস্তুর ছায়া বলে। মানে অস্বচ্ছ বস্তুটি কিন্তু ছায়া বলা হয়। ছায়ার আকৃতি ও প্রকৃতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোনো আলোক উৎসের সামনে একটি অস্বচ্ছ বস্তু রাখলে যে ছায়া সৃষ্টি হয় তার আকৃতি ও প্রকৃতি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন আলোক উৎস, অস্বচ্ছ বস্তুর আকার, আলোক উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্ব, অস্বচ্ছ বস্তু থেকে পর্দার দূরত্ব, এগুলো সবই কিন্তু ছায়ার উপর নির্ভর করে। ছায়ার ঘনত্ব কত হবে, ছায়া প্রচ্ছায়াটা কীরকম হবে, আকৃতি কেমন হবে, সবই কিন্তু এগুলোর উপর নির্ভর করে। আলোর উৎস, অস্বচ্ছ বস্তুর আকার, আলোক উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্ব, অস্বচ্ছ বস্তু থেকে পর্দার দূরত্ব, এগুলোর উপর নির্ভর করে। তারপরে চলে আসছি আমরা প্রচ্ছায়া।
ছায়া গেল, তারপরে প্রচ্ছায়া এবং উপচ্ছায়া। কোনো আলোক উৎসের সামনে অস্বচ্ছ বস্তু রাখলে যে ছায়া উৎপন্ন হয় তাকে নির্ভর করে আলোক উৎস অর্থাৎ পর্দার দূরত্বের উপর। এখন অস্বচ্ছ বস্তুর পিছনে একটি পর্দা রাখলে আলোক উৎস যদি খুব ক্ষুদ্র আকারে অর্থাৎ বিন্দু উৎস হয়, তাহলে ওই অস্বচ্ছ বস্তুর পিছনে পর্দায় যে ছায়া পড়ে তাকে, যে গাঢ় ছায়া ছায়া পড়ে তা গাঢ় অন্ধকারচ্ছন্ন হয়। ঘন কালো অঞ্চলের ছায়াকে আমরা প্রচ্ছায়া বলি। ঠিক আছে, প্রচ্ছায়া অঞ্চল থেকে আলোক উৎসকে দেখা যায় না, প্রচ্ছায়া উৎস থেকে কিন্তু আলোক উৎসকে দেখা যায় না। ঠিক আছে, ছবিটি আমরা একটা দেখে নিই। সূর্য আলো দিচ্ছে চাঁদকে, এই যে ঘন কালো অংশটি রয়েছে সেটি হচ্ছে আমরা বা প্রচ্ছায়া। ঠিক আছে, আর পাশের যে একটু মানে তার থেকে একটু হালকা যে ছায়া রয়েছে সেটা হচ্ছে উপচ্ছায়া। এটা কিন্তু এতটা ঘন নয়, হালকা। ঠিক আছে, অতটা কিন্তু ডিপ নয়। যে পেনাম্বরা রয়েছে বা উপচ্ছায়া সেটা কিন্তু ডিপ নয়। যে নিচের যে আলোক উৎসর সামনে যদি অস্বচ্ছ বস্তু রাখা হয়, যে পিছনে যে ঘন কালো ছায়াটা সৃষ্টি করবে সেটা প্রচ্ছায়া। আর যে পার্শ্ববর্তী অঞ্চলে অপেক্ষাকৃত কম ঘন বা কম গাঢ় সৃষ্টি হবে সেটা হচ্ছে উপচ্ছায়া। ঠিক আছে, তারপর উপচ্ছায়ার সংজ্ঞাটি চলে আসছি। ভালোভাবে গুছিয়ে বলতে গেলে কী হবে, কোনো আলোক উৎসের সামনে অস্বচ্ছ বস্তু রাখলে যে ছায়া উৎপন্ন হয় তা নির্ভর করে আলোক উৎস পর্দার দূরত্বের উপর। এখন অস্বচ্ছ বস্তুর পিছনে একটি পর্দা রাখলে আলোক উৎস যদি বিস্তৃত বা বড় আকারের হয়, তখন ওই প্রচ্ছায়া বা গাঢ় অন্ধকার অংশের চারিপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারচ্ছন্ন অঞ্চলের সৃষ্টি হয়। কে উপচ্ছায়া বলে, কম অন্ধকারচ্ছন্ন সৃষ্টি হয়। ছবিটি দেখালাম। বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে প্রচ্ছায়া এবং উপচ্ছায়া একই হয়। বিন্দু যদি খুব কম আলোক উৎস হয় তাহলে কিন্তু সেখানে প্রচ্ছায়া উপচ্ছায়া কিন্তু একই হবে। এই উপচ্ছায়া অঞ্চল থেকে আলোক উৎসের কিছু অংশ কিন্তু দেখা যায়, উপচ্ছায়া অঞ্চল থেকে আলোক উৎস কিছু দেখা যায়, কিন্তু প্রচ্ছায়া থেকে আলোক উৎসকে একেবারেই দেখতে পাওয়া যায় না। শূন্যস্থান পূরণ হিসাবে দেয় অনেক সময়, যে ড্যাশ অঞ্চল থেকে আলোক উৎসকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তখন হবে কিন্তু উপচ্ছায়া। ড্যাশ উৎসকে একেবারেই দেখতে পাওয়া যায় না, তখন হবে প্রচ্ছায়া। প্রচ্ছায়া অঞ্চল থেকে একেবারেই দেখতে পাওয়া যায় না আলোক উৎসকে, এবং উপচ্ছায়া অঞ্চল থেকে আলোক উৎসকে একেবারেই দেখতে পাওয়া যায়। ড্যাশ অঞ্চল থেকে আলোক উৎসকে একেবারে দেখতে পাওয়া যায় না, এবং ড্যাশ উৎস থেকে আলোক উৎসকে দেখতে কিছুটা অংশ দেখতে পাওয়া যায়, তখন প্রথমটা হবে প্রচ্ছায়া, তাই দ্বিতীয়টা হবে উপচ্ছায়া। ঠিক আছে, এটা একটা ভূগোলের সেটার মধ্যে ছবিটা বোঝানোর চেষ্টা করেছি, আঁকার চেষ্টা করতে পারো, এটা কাজে লাগবে। ঠিক আছে, আমরা এবং পেনাম্বরা প্রচ্ছায়া এবং উপচ্ছায়া দেওয়া আছে। ঠিক আছে, তারপরে অংশ চলে আসছি আমরা, এটা পরে আলোচনা করব। ঠিক আছে, প্রচ্ছায়া উপচ্ছায়া অস্বচ্ছ বস্তু এগুলো বিস্তৃত আলোক উৎস সবই আলোচনা করেছি পর্দার উপর। চলে আসছি আমরা আলোক প্রতিফলন। আলোক প্রতিফলন, আলোক রশ্মি কোনো সমসত্ব বা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি দ্বিতীয় কোনো মাধ্যমের উপর আপতিত হয়, মানে কোনো একটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে এসে একটা মাধ্যম তলে এসে আপতিত হচ্ছে, তখন ওই আলোক রশ্মি কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে আবার প্রথম মাধ্যমে কিন্তু ফিরে যায়। আলোক রশ্মির এই আলোর ঘটনাকে বলছে আলোর প্রতিফলন। মানে কোনো তলে বাধাপ্রাপ্ত হলে সেটা আবার সেখান অঞ্চল থেকে অন্য জায়গায় ফিরে যায়, সেটাকে বলছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন দুটো ছবি দেওয়া আছে, একটা নিয়মিত প্রতিফলন, একটা ব্যাপ্ত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, ব্যাপ্ত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি। ঠিক আছে, আলোর প্রতিফলনকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে আলোর প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন যেটা বলেছিলাম ছবিতে। ঠিক আছে, নিয়মিত প্রতিফলন কাকে বলে একবার আগে সংজ্ঞাটা পড়ে নিই, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো মসৃণ তলে আপতিত হলে ওই আলোকরশ্মিগুচ্ছগুলোর প্রতিফলন কতকগুলি নিয়ম মেনে চলে, এবং প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে একটি নির্দিষ্ট দিকে চলে যায়। আলোর এই রকম প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। মানে নির্দিষ্ট দিকে যায়, মানে কি বলবো, সমান্তরালভাবে এসেছে আলো রশ্মিগুলো, সেগুলো কিন্তু সমান্তরালভাবেই যাবে। মানে নিয়মিত প্রতিফলন রশ্মিগুচ্ছ আপতিত মতোই হয়, মানে আপতিত মতো, মানে যেমনভাবে আপতিত হয় সেভাবেই প্রতিফলিত হয়। আয়না, মসৃণ ধাতব তল, স্থির জলের উপরিতল ইত্যাদি ক্ষেত্রে নিয়মিত প্রতিফলন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা। এই নিয়মিত প্রতিফলন অধিকাংশ আলো আমাদের চোখে এসে পড়ে, তাই প্রতিফলকটিকে খুব উজ্জ্বল দেখায়। ঠিক আছে, প্রতিফলকটিকে কিন্তু উজ্জ্বল দেখতে পাওয়া যায়। ঠিক আছে,
নিয়মিত প্রতিফলনের ছবিটা আরেকবার চলে আসছি আমরা। এখানে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যম তলে এসে পড়েছে, কিন্তু রশ্মিগুলো কিন্তু সমান্তরালে গেছে। সমান্তরাল সরলরেখা আমরা পড়েছি যে প্রত্যেকটি সরলরেখার মধ্যে সমদূরত্ব বজায় রেখে চলবে, সেখানে আলো রশ্মিগুচ্ছগুলোর মধ্যে সমদূরত্ব বজায় রেখে চলবে, সেটা কিন্তু হবে, সমান্তরালভাবে কিন্তু এটা যাবে। ঠিক আছে, তারপরে চলে আসছে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তলে আপতিত হলে ওই রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মি প্রতিফলনের নিয়ম মেনে চললেও অমসৃণ তল থেকে প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে একটি নির্দিষ্ট দিকে না গিয়ে চারিদিকে বিক্ষিপ্ত হয়। এই রকম প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। এখানে যেহেতু প্রতিফলক তলটি অমসৃণ, তাই অমসৃণ তলের বিভিন্ন বিন্দুতে অভিলম্বগুলি বিভিন্ন দিকে হয়, তাই প্রতিফলিত রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে, যেমন খসখসে কাগজ, বাড়ির দেওয়াল, ঘষা কাচ, সিনেমার পর্দা, গাছপালা ইত্যাদি প্রতিফলক থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ঠিক আছে, অমসৃণ তলে পড়ে বলেই সেটা কিন্তু, এটা একটা অমসৃণ তলে পড়ছে, বিভিন্ন জায়গায় এসে পড়ছে, বিভিন্ন সময় এসে পড়ছে, তখন তার জন্যে আলোগুলো কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন বা ব্যক্ত প্রতিফলন, আলোক রশ্মিগুলো কিন্তু বিভিন্ন দিকে চলে যায়, কোনো নিয়ম মেনে কিন্তু চলে না, এটাকে বলছে ব্যক্ত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, তারপরে চলে আসছি প্রতিফলনের সূত্র। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিফলনের সূত্র এটা কিন্তু পরীক্ষায় মাস্ট ইম্পর্ট্যান্ট, এটা পড়বেই অবশ্যই, কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্নপত্রে আগের বছরেও কিন্তু পড়েছে। প্রতিফলনের সূত্র কি? 1 নম্বর চলে আসি, আপতিত আলোকরশ্মি প্রতিফলিত আলোকরশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে। মানে আরে বোঝানোর চেষ্টা করছি আমি, আপতিত আলোকরশ্মি প্রতিফলিত আলোকরশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে। মানে এই যে সমতলটা আছে, নিচে যে সমতলটা দেখতে পাচ্ছ তোমরা, আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, এই যে সমতলটি লক্ষ্য করা যাচ্ছে না, এই যে সমতলটি, এটার উপর আপতন কোণ এবং প্রতিফলন কোণ, আপতিত আলোকরশ্মি এটা যেটা পড়ছে, এই যেটা আপতিত আলোকরশ্মি, এই যে প্রতিফলিত আলোকরশ্মি, এটা কিন্তু একই সমতলে, মানে এই যে তলটা এইটা কিন্তু একই সমতলে থাকছে, এবং যে এই যে কোণটা, ঠিক আছে, এই যে কোণ এবং এই কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ, ঠিক আছে, এটা কিন্তু সমান হবে। ঠিক আছে, আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হবে। এইটা যে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, এই যে মাঝে যে এই দায়টা আছে, এই যে টানছি আমি বারবার, এই যে সরলরেখাটা টানছি, এই যে পি, এই যে সরলরেখাটা টানছি, এটা কিন্তু অবশ্যই পি থেকে এনে ও পর্যন্ত, পিও হচ্ছে একটা অভিলম্ব, অভিলম্বটা সর্বদা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, এর উপর একটা কোণ সৃষ্টি করবে, যত কোণ সৃষ্টি করবে সেটা কিন্তু প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। তাই নিচে দেওয়া আছে আপতন কোণ সমান আছে প্রতিফলন কোণ। ঠিক আছে, এওপি যতটা হবে বিওপি কিন্তু ঠিক ততটাই হবে। তারপরে চলে আসছি আমরা, অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, আপতিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি, তাহলে আপতিত আলোকরশ্মি কাকে বলে? আলোকরশ্মির যে অংশ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় তাকে আপতিত আলোকরশ্মি বলে। ঠিক আছে, এক মাধ্যম তল থেকে অন্য মাধ্যমের তলে আপতিত হয় তাকে আপতিত আলোকরশ্মি বলে। প্রত্যেকটি আরেকবার বলে দেবো আমি ছবির সাহায্যে। প্রতিফলিত আলোকরশ্মি কাকে বলে? সংজ্ঞাগুলো আগে বলে নিই। আলোকরশ্মির যে অংশ আপতন বিন্দুতে আপতিত হয়ে দুই মাধ্যমের বিভেদ তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, দুই মাধ্যমের বিভেদ তল থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে প্রতিফলিত আলোকরশ্মি বলছি। আপতন বিন্দু, দুই মাধ্যমের বিভেদ তলের উপর যে বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয় সেই বিন্দুকে আপতন বিন্দু বলে। ঠিক আছে, প্রতিফলক বিন্দু কিন্তু আমরা বলছি না, আপতন বিন্দু বলি এটাকে। আপতিত আলোকরশ্মি যে বিন্দুতে এসে মিলিত হবে এবং দুই মাধ্যম মানে প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছ এবং আপতিত আলোকরশ্মি যে মাধ্যম মানে যে তলের উপর যে বিন্দুতে এসে মিলিত হবে সেই বিন্দুটাকে বলছি আপতন বিন্দু। অভিলম্ব বলেছি, কোনো আলোকরশ্মি প্রতিফলক তলের উপর আপতিত হয়, আপতন বিন্দু প্রতিফলকের উপর অঙ্কিত লম্বকে, প্রতিফলকের উপর যে অঙ্কিত লম্ব টানা হয় সেটাকে বলছে অভিলম্ব। প্রতিফলক তল, আলোকরশ্মি যে তলের উপর আপতিত হচ্ছে সেটাকে বলছি প্রতিফলক তল। আপতন কোণ কাকে বলছি? আপতিত আলোকরশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, অভিলম্বের সঙ্গে যে কোণ করবে, কোণ যে লম্ব মানে সর্বদা 90 ডিগ্রি হবে, তার উপর যে কোণটা করবে সেটাকে বলছে আপতন কোণ। প্রতিফলন কোণ, প্রতিফলিত আলোকরশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলছে প্রতিফলন কোণ। ঠিক আছে,
তারপরে চলে আসছি আমরা এই ছবিটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে এটা আপতন কোণ প্রতিফলন কোণ পিও হচ্ছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, ঠিক আছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, ঠিক আছে। এইটা হচ্ছে অবশ্যই আপতন কোণ, আপতিত আলোকরশ্মিগুচ্ছ, এটা প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছ, কিন্তু এটা আপতন বিন্দুটা দুটো আলোকরশ্মিগুচ্ছ এক জায়গায় যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে আপতন বিন্দু, দুটো কোণই সমান হবে, এটা অভিলম্ব, ঠিক আছে। এটা হচ্ছে আপতন তল, এটা আপতিত তল, ঠিক আছে, যে তলে কিন্তু আপতিত হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আপতিত তল। তারপরে চলে আসছি আমরা, হ্যাঁ, এইটা হচ্ছে এই যে প্রতিফলক তল, আপতনের প্রতিফলক তল, এই যে তলটা এটা হচ্ছে প্রতিফলক তল, এটা আপতন বিন্দু, আপতন আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এই তলে আপতিত হচ্ছে, এটা প্রতিফলক তল বলে, এই তলটাকে বলছি আমরা প্রতিফলক তল, ঠিক আছে। এই তলটা হচ্ছে প্রতিফলক তল, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা, সংজ্ঞাগুলো বললাম, এই ছবিটা আসছি, তার আগে চলে আসছি আলোর প্রতিসরণ, ঠিক আছে। এই ছবিটার মাধ্যমে কিন্তু এই সংজ্ঞাগুলি বা এটা কিন্তু ভালোভাবে জানতে হবে। আলোকরশ্মি কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি তির্যকভাবে অন্য কোনো স্বচ্ছ বা সমসত্ব মাধ্যমে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোকরশ্মি দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, এবং আলোকরশ্মির গতিপথের এই রকম পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে, ঠিক আছে। ধরা যাক বায়ু ও কাচের মাধ্যমে বিভেদ তলে একটা প্রতিফলিত হয়েছে পিও, তাহলে পিও জায়গায় প্রতিফলিত হয়েছে, ধরুন ছবিটা এখানে পিও, এখানে এও আলোকরশ্মি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এও আলোকরশ্মিগুচ্ছ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এসেছে, এবং পিও এই যে এই তলটা আছে, এই তলটা, এই তলে কিন্তু এসে পড়েছে, এই তলে, ঠিক আছে, আলোকরশ্মিগুচ্ছ এই তলে এসে পড়েছে, দেওয়া আছে। এখানে কোনো বায়ু মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে, স্বচ্ছ মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে এসেছে, কিন্তু এই আলোকরশ্মিগুচ্ছর সাথে এই যে এই জায়গায় যেত কিন্তু সেটা বেঁকে গেছে, এইভাবে চলে গেছে, ঠিক আছে। তাহলে কিন্তু সর্বদাই দিক পরিবর্তন কিন্তু করেছে, ঠিক আছে। আর এও কিন্তু সেখানে যখন চলে আসছে তখন ও বি যেটা যাচ্ছে কিন্তু সেটা কিন্তু দিক পরিবর্তন করেছে, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা, পিকিউ দুই মাধ্যমের বিভেদ তলে ও বিন্দুতে আপতিত প্রতিসরণের উপর এ ও বি পথে কাঁচ মাধ্যমে প্রবেশ করেছে। এখানে ও বিন্দুতে পিকিউ বিভেদ তলের উপর এন ওয়ান ও এন ওয়ান ও এন টু লম্ব কিন্তু টানা হলো, মানে এই যে লম্বটা টানা হয়েছে, এটা কিন্তু টানা হয়েছে লম্বটা N1 N2, ঠিক আছে, N1 N2, ঠিক আছে, লম্বটা টানা হয়েছে বিভেদ তলের উপর, পুরোটাই কিন্তু বিভেদ তলের উপর। এখানে এও যে দেওয়া রয়েছে এগুলো দেখিয়ে দিচ্ছি, এও হলো আপতিত রশ্মি, এ হচ্ছে আপতিত রশ্মি, ঠিক আছে, এবং ওবি হচ্ছে এখানে প্রতিষ্ঠিত আলোক রশ্মিগুচ্ছ, মানে প্রতিফলিত হওয়ার পরে সেটা কিন্তু বেঁকে গেছে, ঠিক আছে। তাহলে ওবি হলো, এবং ও হলো আপতন বিন্দু, এই বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, ঠিক আছে, এই যে বিন্দুটা ও বিন্দু, এই বিন্দুতে সে আপতিত হয়েছে, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা, পিকিউ হলো দুই মাধ্যমের বিভেদ তলে, একে প্রতিসারক তল বলে, প্রতিসারক তল পিকিউ, যে এই যে ছবিটা দেওয়া আছে পিকিউ, এটা হচ্ছে প্রতিসারক তল, ঠিক আছে। আরেকবার দেখা, এটা কোন তলটা বলছি, পিকিউ, এই যে তলটা, এই তলটাকে বলছি আমরা প্রতিসারক তল, ঠিক আছে। সেটা ঘন মাধ্যম, উপরের মাধ্যমটা ছিল ঘন মাধ্যম, সে থেকে লঘু মাধ্যমে এসে প্রবেশ করেছে আলোকরশ্মিগুচ্ছ, ঠিক আছে। তারপরে অভিলম্ব তো বললাম যে এইটা হচ্ছে অভিলম্ব, এই যে পুরোটা হচ্ছে অভিলম্ব, আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে অভিলম্ব, এই যে এটা হচ্ছে অভিলম্ব N1 থেকে N2, ঠিক আছে, পুরোটা হচ্ছে অভিলম্ব। এখানে মাঝে ও আছে, সেই হিসাবে ওরা ওগুলো, সেই হিসাবে এগুলো ও ধরেছে, ঠিক আছে। আরেকবার দেখিয়ে দিই, N1, ঠিক আছে, ও N1 এবং ও N2 হচ্ছে পুরোটা হচ্ছে অভিলম্ব, মানে এই যে পুরোটাই, এই যে পুরোটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। N2 ও N1 ও মানে N1 ও
N2O, ঠিক আছে, এখান থেকে এই জায়গাটা এবং এই জায়গাটা থেকে আর একবার দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা, এই জায়গাটা মানে ও থেকে N1 এবং এই জায়গাটা ও থেকে বাকিটা, ঠিক আছে। আপতিত রশ্মি এ অভিলম্ব দিকে যে কোণ উৎপন্ন করেছে তাকে আপতন কোণ বলে। N1 ON N1 ও N1O 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 যে কোণটা উৎপন্ন করেছে, চলে আসছি আমরা আপতন কোণ। আপতন কোণ কোনটা, এখানে এই ছবিতে আপতন কোণ কোনটা, চলে আসছি আমরা, যে কোণটা উৎপন্ন করেছে এটা হচ্ছে আপতন কোণ, ঠিক আছে। এই যে কোণটা N1O, ঠিক আছে, এই যে কোণটা হচ্ছে আপতন কোণ, এই যে কোণটা হচ্ছে আপতন কোণ, এই যে কোণটা হচ্ছে আপতন কোণ, ঠিক আছে, আপতন কোণ। তারপরে চলে আসছি আমরা প্রতিসরণ কোণ, মানে প্রতিষ্ঠিত হওয়ার পরে অভিলম্ব হওয়ার পরে যে N2O এবং N2 এর সঙ্গে N2O এবং N2O যে কোণ উৎপন্ন করেছে তাকে প্রতিসরণ কোণ বলি, ঠিক আছে। প্রতিসরণ কোণ কোনটা তৈরি হয়েছে, যে N2O, যে N2O এবং N2O এই যে কোণটা তৈরি হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কোণ। মানে এই যে N2O এবং B, মানে BO যে N2O বললেও হতে পারে, ঠিক আছে, N2O, ঠিক আছে, N2O এবং N2O যে কোণ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ, ঠিক আছে। এখানে BON1 এবং BON1 কোণ BON1 হলো প্রতিসরণ কোণ, মানে দুটো কোণই প্রতিসরণ। BON1, ঠিক আছে, BON1 N1 পুরো মানে BON1 এইটা, ঠিক আছে, এই যে এই ছবিটা দেখাচ্ছি, যে এইটা হচ্ছে BON1 এবং BON1 পুরোটা হচ্ছে প্রতিসরণ কোণ। BON1 এই যে কোণটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, ঠিক আছে। চলে আসছি আমরা এরপরে কি হয়েছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে, ঠিক আছে। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিষ্ঠিত আলোক আপতন বিন্দুতে অভিলম্বের দিকে সরে যায়, ফলে আপতন কোণের মান দুই প্রতিসরণ কোণের মান আর অপেক্ষা কিন্তু বেশি হয়। আপতন কোণের মান প্রতিসরণ কোণের মান আর অপেক্ষা কিন্তু বেশি হবে, যেখানে কিন্তু আইটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে, R1 আই গ্রেটার দেন RI গ্রেটার দেন আর কিন্তু হবে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি প্রবেশ করে আলোর প্রতিসরণ কী লক্ষ্য করা যাবে, আলো রশ্মি ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিষ্ঠিত রশ্মিটি আপতন বিন্দুতে অভিলম্ব থেকে দূরে সরে যায় এবং আপতন কোণের মান ডবল প্রতিসরণ কোণের মান যদি ডবল আর ধরা হয় সেখানে ডবল আর অপেক্ষা কম হবে, ঠিক আছে। ডবল আইটা কিন্তু ডবল আর অপেক্ষা কম হবে, অর্থাৎ আরটা কিন্তু বেশি হবে, লেস দেন হয়ে যাবে, ঠিক আছে, আই লেস দেন RI লেস দেন আর হবে কিন্তু, ঠিক আছে। ছবিটা কিন্তু একই ছবি দেওয়া আছে, এখানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, ঠিক আছে। পুরো ভিডিওটি দেখবে, প্রত্যেকটা অংশ কিন্তু ভালোভাবে দেওয়া আছে, প্রত্যেকটা অংশ যেখানে নিয়ে আলোচনা করে প্রত্যেকটা অংশ কিন্তু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি কি কি রইল, ঠিক আছে, এবং অবশ্যই সেটি পুরো ভালোভাবে দেখবে, ঠিক আছে, এবং সমস্ত অংশটি কিন্তু খাতায় লিখে নেবে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটির প্রতি সবাই সাপোর্ট করবে এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এটুকুই বলে সমাপ্ত করছি, ঠিক আছে।